চা থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ এই চা থাকস কেন কি কবি ক এই চা থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ তুই কইলেই তো আমি কমু হ তুই কইলেই তো আমি কইরাছি জানোস না রে কেন সাথী তুই কইলেই তো আমি কইরাছি জানোস না রে কেন সাথী তোরে না তাইকা বন্ধু লিপ মাঝা দেব কাছে আইসাব তুই কইলেই তো আমি কমু হ এই চায়া থাকস কেন কি কবি ক তুই কইলেই তো আমি কমু হ। দর্শক আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই, আমাদের সাথে আছেন খায়রুল বাশার। আমরা আজকে যমুনা ডিজিটালের পর্দায় তার সাথে আমরা গান করব, আড্ডা করব। খায়রুল ভাই কেমন আছেন আপনি? হ্যাঁ ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আমরা আপনার যে গানটা শুনলাম এই গানটা আসলে কেন গাওয়া? আসলে গানটা অরিজিনালি ভাবে আমি একটা মেয়ের দিকে চাই রইলাম, যেটা অরিজিনাল আমি যে চিন্তাতে লিখছি। একটা মেয়ের দিকে সারা জীবন চাই রইলাম, মনে মনে ভালোবাসলাম, প্রকাশ করলাম না। কিন্তু যে মেয়েটার দিকে আমি তাকায় আছি, এই মেয়েটা ও বুঝতে পারতেছে যে আমি তাকে ভালোবাসি, কিন্তু মেয়েটাও লজ্জা বলতেছে না যে ও কেন কিছু বলে না। এই আমি একটা মেয়ের পক্ষ হয়ে গানটা করছি, মেয়ের ভাবনা থেকে। হ্যাঁ, একটা নারীর ভাবনা থেকে। যেমন মেয়েটা বলতেছে, এই তুই চায় থাকস কেন কি কবি ক তুই কইলই তো আমি কমু হ তুই কইলই তো আমি হই রাজি জানোস রে কেন কেন সাজি। অলরেডি আমার চলন বলন সব কিছুতে হ্যাঁ আমি প্রকাশ করতেছি, আমি বলতে পারতেছি না, তুই কইলে আমি হকম। আপনার কি এরকম অভিজ্ঞতা আছে? অবশ্যই, স্বাভাবিক প্রেম ভালোবাসা তো সবার জীবনে আসে। হ্যাঁ, চাওয়াচাই তাকাতাকি স্টার্টিংটা তো এইটা এভাবেই হয়। কাউকে ভালো লাগলে একটু তাকানো, তার দিকে চেয়ে থাকা। আচ্ছা, তার মানে এটা কি মানে আপনার জীবন ঘনিষ্ঠ কোনো ঘটনা থেকেই লেখা? না, জীবন ঘনিষ্ঠ জীবন অলরেডি আমার জীবনের সাথে ম্যাচ আছে, কারণ আমার যাকে ভালো লাগছিল আমি তো তার দিকে প্রথম তাকাই ছিলাম। আচ্ছা আচ্ছা, তো আপনি কি ওই সময় তাকে উদ্দেশ্য করেই গানটা লিখেছিলেন নাকি? আসলে তো একটা এক একটা গান এক এক ভাবনা থেকে হয়ে যায়, ঠিক আছে। এই ওই রকম একটা চিন্তা ছিল। আর বর্তমান যে প্রেক্ষাপটে বা আমরা এইভাবে সবাই জানি যে একটা ছেলে মেয়েকে ভালোবাসলে স্বাভাবিক তার দিকে তাকায় থাকে। কেউ বলতে পারে, কেউ বলতে পারে না। আচ্ছা, আপনার গানগুলো তো ব্যাপক জনপ্রিয়, মানুষ শুনছে। আপনি কি গানগুলো লেখেন বা গান আপনার কি এরকম কোনো ব্যাপার কাজ করে যে ভাইরাল হওয়ার জন্যই আপনি গানগুলো লেখেন? আসলে অরিজিনালি গানটা স্টার্টিংয়ে যে গান দিয়ে কি হবে, এটার ভিতরে বিশাল অনেক ঘটনা আছে। হ্যাঁ, এটা যে সংক্ষিপ্ত সময়ে বিশ্লেষণ করা সম্ভব না। এক সময় নিজের মনে একটা ভাবনা ছিল যে আমি একটা বড় শিল্পী হব, ঠিক আছে। আপনি তো শৈশবে মানে ছোটবেলার কথা বলছেন। একটা বড় শিল্পী হব, একটা বাউল শিল্পী হব বড়। কিভাবে বাউল শিল্পীরা একটা স্টেজে দাঁড়ায় থেকে এত কিছু জানে, এত কিছু জবাব দিতে পারে, এ ভাবনা ছিল। হ্যাঁ, তখন থেকে মানে এই ভাবনাটা কেন ছিল? আপনি মানে ছোটবেলা থেকেই গায়ক কেন হইতে চাইতেন? ওই সময় এটার প্রতি আমার যেমন গানটা অলরেডি আমাদের ফ্যামিলিগতভাবে অলরেডি আমার বাবাও গান করতো। হ্যাঁ, আর আমাদের গ্রামে তো অলরেডি স্বাভাবিক বাউল গানই এই চলে বিশেষ করে। তাই বাউল গানের ভিতরে অনেক গান আছে, ঠিক আছে। যেমন আমি এটা এই গানের প্রতি ব্রজবালী দেওয়ান সাহেবের একটা গান শুনছিলাম। হ্যাঁ, এই গানটা হচ্ছে হরিণীর নাবি মূল এমনি গো নাবির খবর রাখে না, সুগন্ধে হয় মন মুগ্ধময়, হরিণীতা খুঁজে পায় না, খবর রাখে না। হরিণীর নাবি মূলে মৃগ নাবির খবর রাখে না। এই যে এই ধরনের কথাগুলা, হরিণীর নাবি মূলে মৃগ নাবির খবর রাখে না। হ্যাঁ, অজ্ঞানীর হইতে তেমনি কাণ্ড, চিনে না সে দেহবাণ্ড, দেহটা ক্ষুদ্র নয় বৃহৎ ভূমণ্ড। হ্যাঁ, দেখ নাছুতপুরে অজানা। তো এই যে ভাষাগুলা, এই কথাগুলো, এটা কি বোঝানো হয়েছে? হরিণীর নাবি মূলে মৃগ নাবি, এটা কি? তখন দেখা যাচ্ছে যারা একটু আধ্যাত্মিক মাইন্ডের লোক, তাদের এখানে গিয়া একটু জানতাম, জানার চেষ্টা করতাম, বুঝতাম। তখন দেখলাম যে না, এখানে অনেক কিছু আছে।
জানার আছে, বোঝার আছে। তখন আমার মনটা ওই দিকে ঝুঁকে গেল, জানার একটা ইচ্ছা জাগলো। ওখান থেকে আমার একটা চিন্তা হলো যে আমি একটা বড় বাউল শিল্পী হব। হ্যাঁ, তখন বাউল শিল্পী হইতে গিয়ে চিন্তা করে চেয়ে দেখলাম যে আমি আমি একজনকে ওস্তাদ হিসাবে মানি, উনি সুজন সরকার, আমাদের এলাকায় গান করতে আসছিল। তাই উনি একজন ভালো শিল্পী, তাই ওনাকে ওস্তাদ মানলাম। ওনার সাথে শুধু একটি কথা বলছিলাম যে কিভাবে এক জায়গায় দাঁড়ায় থেকে এত কিছুর জবাব দেওয়া যায়, এই জিনিসটা আমি জানতে চাই। তখন উনি আমাকে একটা ডকুমেন্ট দিয়েছিল যে এই দিলাম তোমাকে, তুমি এটাতে পালা করতে পারবো। তখন আমি অলরেডি প্রায় মনে হয় 2009, হ্যাঁ 9 অথবা 8-এর দিকে একটা অডিও সিডির যখন যোগ আসলো, ওই সময় একটা ক্যাসেট করছিলাম। হ্যাঁ, ওখানে ক্যাসেট করার পর দেখলাম যে এটার ভিডিও করি নাই। জিজ্ঞাসা করলাম ভাই এই ক্যাসেটটা কী করা যায়? এটা আপনার ভিডিও করতে হবে, আপনি বিভিন্ন দোকানে দিতে হবে, এভাবে হাইটা হাইটা ঘুরে ঘুরে বিক্রি করতে হইব, ওনারা বিক্রি করার পরে টাকা আসলে আমাকে দিবে। তখন আমি চিন্তা করলাম গান আমি লিখলাম, তারপরে গান আমি নিজে গাইলাম রেকর্ডিং খরচ কইরা, তারপর আমার হাইটা হাইটা বিক্রি করতে হবে। এরপরে উনি টাকা কয় কপি বিক্রি করলো, কি হইলো না হইলো, টাকা পাই কি না পাই এটার কোনো ঠিক নেই। দিলে আমি কিসে শিল্পী হইলাম? গান লিখলাম, ক্যাসেট করলাম, আমার নিজের এটি ঘুরে ঘুরে বিক্রি করতে হইব, তাহলে শিল্পীর মান কোথায় রইল? আচ্ছা, আপনি তো এক ধরনের গানের কথা বললেন, মুর্শিদি গান, পালা গান। এর বাইরে এই যে এই ধরনের কথা গানের, বেশি ফাল পারিস না, তারপরে হচ্ছে আপনার যে আরো চায়া থাকুস কেন, এই ধরনের গান আপনি কেন লেখা শুরু করলেন? এই ধরনের গানটা একটু ব্যতিক্রমী। আচ্ছা, যেমন দেখা গেছে আমার সর্বপ্রথম গানটা ভাইরাল হয়েছে বেশি ফাল পারিস না, পালে বার জায়গা পাবি না, মায়ের খেবি চেয়ে থাকবি কানতে পারবি না। হ্যাঁ, গানটা হচ্ছে যে একটু গানটা করি। জি জি, শিওর। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না, মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না, মায়ের খাবি চাইয়া থাকবি কানতে পারবি না। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না, বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। কর যদি লোহা দিয়া প্রাচীর, যত বড় হও পালোয়ান মহাবীর। কর যদি লোহা দিয়া প্রাচীর, যত বড় হও পালোয়ান মহাবীর। আজরাইলের কাছে কেউ তো রেহাই পাবি না, আজরাইলের কাছে কেউ তো রেহাই পাবি না। বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না, বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না। এই গানটা কেন লিখলেন? এই গানটা হচ্ছে এই আসলে অরিজিনালি ওই গানটার প্রতি ওই কথাটা বললাম, এই গানের প্রতি পরে আমি চিন্তা করলাম যে গান গিয়ে কী হবে, তাই না? আর বিশেষ করে একটা শিল্পী গান করে নেক্সট আওয়ারে তার মানুষের কাছে চাইও খাইতে পারে না, কাজও করতে পারে না। হ্যাঁ, তাদের জীবনটা বিশাল একটা কষ্টের। তখন আমি আমার নিজের কর্মেতে আমি অলরেডি ফার্নিচারের কাজ করি, আমার কর্মে আমি ইনভলভ। তখন এই আমাকে বললাম আমি এক মজিবুর চিস্তি নাম, যশোর জিনেদার, তাই ওনার দরবারে আমি গান করতাম। ইয়েতে আপনি কার্পেন্টারের কাজ করতেন? হ্যাঁ, কার্পেন্টারের কাজ করতাম। তখন ওনার অক্ষেপে বললাম যে বাজান আমি তো এই গানের জগৎ বাদ, এগুলো দিয়ে কিছু হবে না আমার। তখন উনি বললো যে না বাবা, তুমি গান ছাড়তে পারবা না, গানটা তোমার করতে হবে। তুমি গানটা ছেড়ে দিলে আমার সাথে সম্পর্ক ছেড়ে দিলা, পেশা হিসাবে নিও না, কিন্তু গানের লেখার চর্চা এবং নিজে গাইও। তখন আমি তার কথাটা মাইনা অলরেডি আমি গানের যে লিখনিটা লেখা খাতা বাড়িতে ফালায় থুয়ে দিতাম একটা ব্যাগের ভিতর। হ্যাঁ, লিখতাম। আর আমার গান নিয়ে বিভিন্ন শিল্পী গান করতো, অনেকে ক্যাসেট করছে, তারপরে অনেকে এভাবে গ্রাম এলাকায় গাইতো শিল্পীরা। তখন আমার ছেলে বলতেছে, কয় আব্বু এই ব্যাপার, আমার ছেলে আবার একটা পেজ খুলছিল, তো পেজের থেকে বিভিন্ন শিল্পীকে গান ছাড়তো। তো ছাড়ার পরে চাই দেখে বিভিন্ন কপিরাইট ইস্যু এই সেই। তা আমাকে বলতেছে আব্বু এখন অনলাইন প্ল্যাটফর্মের যুগ, এবার আমার এলাকার অনেক ফ্রেন্ড সার্কেল আছে,
বন্ধুবান্ধব ভাই ব্রাদাররা বলতেছে, আরে বেটা এখন অনলাইনের যুগ, তুই কিছু গান করে, তো ভালো গান লেখোস, নিজে কর। তখন এরকম খালি বলতো, তা আমি এরকম গুরুত্ব দিতাম না। পরে আমার ছেলে বলতেছে, কাব্বু তোমার গান গাইতে হইব। আমি বলতে ঠিক আছে তুমি আসো, আমি কাজ করে আসতেছি। তো একটা লোকের বাড়ি আছে আমাদের পার্শ্ববর্তী, নাম সিদ্দিক চিস্তি। উনি আমাকে বললো, বাবা তুমি তো এদিক সেদিক গান টান করো না, তবে আমি একটু মিলাদ পড়াবো, তুমি একটু আইসো, হ্যাঁ 2-4টা একটু আমরা মুর্শিদি গান টান করব। তখন মুর্শিদি গানও করেন? হ্যাঁ, তখন আমার ছেলেকে বললাম তুমি আসো, মোবাইলটা নিয়ে আসো। তখন আনলো, আনার পর উনি গান রেকর্ডিং করলো। তো আমি আবার এই বেশি ভাল পারিস না গানটা লিখছি, অনেক গানই লেখা ছিল খাতাটার ভিতরে। তখন এই গানটা করলাম, হ্যাঁ, আর অন্যান্য মুর্শিদি গান এগুলো রেকর্ড করছে। তো করার পরে আমার ছেলে ওই গানটাই 2022-এর 7 আগস্টে আপলোড দেওয়ার সাথে সাথেই 1 ঘন্টা পরে আব্বু গান হিট, ভাইরাল, এটা ইন্টারন্যাশনাল। এই প্রসঙ্গটা হচ্ছে, একটা লোক এই যে বিদ্যুতে কাজ করে না, কারেন্টের কাজ করে, তো এই লোকটা এভাবে কাজ করতেছে, অলরেডি তাকে ধরে রাখছে। তো ধরে রাখছে, এখন অচায় রয়েছে। কিছুক্ষণ পরে সে মরিয়া গেছে, কিছু কোনো কথা বলতে পারলো না। ভিতরে কি মাইটটা হইল আপনার চোখের সামনেই? হ্যাঁ, এটা অলরেডি আমাদের এলাকায়, আমাদের শ্যাঙ্গারচর বাজারে একটা এই এক লোক কারেন্টে শর্ট করছে। করার পরে ওখান থেকে আমি ইউটিউবে দেখলাম যে শর্ট করে কীভাবে লোক মারা যায়, কি সমস্যা। তখন চেয়ে দেখলাম কেউ ধরে রাখছে, এভাবে চেয়ে রয়েছে, মরে গেছে গা। কেউ দেখছে ফালায় ফালায় উঠতেছে খাম্পাতে, কারেন্টের খুঁটিতে উঠতেছে। তখন ওখানে এইভাবে কাজ করতেছে, ফট করে আগুন লেগে এটা জ্বলে মরে গেছে গা। এক একজনের এক এক মরার স্টাইলটা। এখন ওজি চেয়ে রয়েছে, কিছু বলতে পারলো না। তাহলে ভিতরে কি মাইরটা চলছে, কি মাইরে সে মরলো। মাইর খাবি, চেয়ে থাকবি, কানতে পারবি না, ওই কিছু কইতারা নাই, কানতেও পারে না, আমাকে বাঁচা। ওই ভাবনা থেকে যে বেশি ফাল পারিস না, পালাইবার জায়গা পাবি না, জাস্ট এটা বাস্তব রূপেই দেখেন। আমি যে তুই ফালাপালি লাপালাপি যাই কিছু করি না কেন, আমি রাজা বাদশাহ জমিদার যাই কিছু হয় না কেন, কুল্লু নাফসিন জাইকাতুল মউত, আজরাইলের কাছে কারো রংবাজি চলে না। যখন মৃত্যুর ডাক চলে আসবে, শেষ, কোনো বলা কোয়ার কোনো ক্যাপাসিটি থাকে না। তবে কি ভাবনাটা ছিল আমার, ওখান থেকে মাইর খাবি, চেয়ে থাকবি, কানতে পারবি না। কারণ ওকে যখন ধরে ফেললো কারেন্টে, তখন ও কিন্তু চেয়ে রয়েছে যে হারে আমি মরে যেতেছি, আমাকে বাঁচা, এই কথাটা বলার শক্তি নেই। ওই ভাবনা থেকেই আমার এই ছন্দগুলো নেওয়া। আচ্ছা, আপনার আরেকটা ভাইরাল গান আছে, সেটা হচ্ছে আপনার তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে, ব্যবহারে বুঝতে পারছি তুই আমার হবি না। আচ্ছা, এই গানের গল্পটা কি আগে একটু আচ্ছা গল্পটা শুনি। যেমন দেখা যাচ্ছে যে আমি একটা মেয়েকে ভালোবাসতেছি, মেয়েটা আমাকে ভালোবাসতেছে, এটা ভালোবাসতেছে, উনি আমাকে হৃদয় থেকে ভালোবাসতেছে না। আমার সাথে মোটামুটি একটা সম্পর্ক রাখতেছে, আমার চেয়ে একটু ভালো আরেকটার সাথে সে সম্পর্ক করছে, বিষয়টা আমি জেনে লেছি। এগুলো কি শুধু গান লেখার জন্য নাকি, মানে বিষয়টা জাস্ট আমি এরকম বাস্তবতা, বাস্তব চলছে, আমি সাথে এরকম ঘটছে? আমার সাথে নয়, আমি বাস্তব দেখতেছি। আমি অলরেডি বাস্তব যা দেখি ক্লিয়ার, আমি যা দেখি তাই সুরে প্রকাশ করি, ঠিক আছে? টপিক মানে এই যে বিষয়, অদ্ভুত বিষয়গুলো যে গানে আনেন, এটা কি এক ধরনের মানে যে এই ধরনের গান লিখলে ভাইরাল হওয়া যায়, এরকম কোনো ব্যাপার কাজ করে না? ওইটা আমার মাথায় ছিল না, কিন্তু আমি চিন্তা করছি যে সবার চেয়ে একটা আলাদা কিছু আমার এখানে দিতে হবে। আমি প্রতিদিন, এখন কি গান লিখতে গেলে এই বিষয়গুলো কাজ করে? আমি যখন ভাইরাল হইতে হবে, যেমন দেখা যাচ্ছে এর ভিতরে আমার ছেলে সাউন্ড আলী, উনি বলতে যাবো এভাবে না, বর্তমান যুগ উপযোগী। তারপর আমার ভাতিজা আকাশ, কাকা এইভাবে হবে না। ভাইয়া বলতেছে যে ভাইরাল হওয়ার জন্য, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে ওনার তো কোনো ডিজিটাল প্ল্যাটফর্ম ছিল না। ওনার যেগুলো ভাইরাল হয়েছে সব মানুষের পেজে, মানুষের ইয়েতে, এবং কি খুব নর্মাল একটা ফোন থেকে ভিডিও করা ভিডিও ভাইরাল হয়েছে। উনি কিন্তু ওই যে বলছিল একটা মিলাদ, একটু আগে বসঙ্গটা বলছিল, ওই মিলাদে গিয়ে গান গাইছে, বেশি ফাল পারিস না। ভাইরাল হওয়ার পরিকল্পনা হলে তো আপনার ওই ভিডিওটা তার নির্দিষ্ট একটা পেজ থাকবে, গণমানুষের পেজে। এখন তো আছে, হ্যাঁ, এখন হয়ে গেছে ভাইরাল, এখন অলরেডি হয়ে গেছে। এখন হচ্ছে আসলে কোনটা ভাইরাল হয় এটা বলে করে এটা বলা যায়। যেমন দেখা গেছে আমি একটা গান করছি, গানটা আমি এই যেমন দেখা গেছে একসাথে 10টা গান রেকর্ড করতেছি। ওই গানটার ভিতরে যেমন দেখা গেছে যে আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য, যেমন গানটা একটু বলি, আমার মনের দোকানের মুড়ি তোমার জন্য সবই ফিরি, সাথে পীড়িতের চানা লইমু, আজকে কিন্তু তোমার বাড়ি যাই বন্ধুরে, আজকে কিন্তু তোমার বাড়ি যাইমু। যেমন এই গানটা করছি। তারপর কি বলতে চাস বন্ধুরে তুই এমনি এমনি, তা আমি গান এই কি বলতে চাস বন্ধুরে তুই এমনি এমনি গানটা লাস্টে
এই রেকর্ডিংটা করছি। তা আমার ওয়াইফ বলতেছে তুমি এটা কী গান করলে। হ্যাঁ, আপনার ওয়াইফ কি আপনার সব গান শোনে? হ্যাঁ, সব গান শোনে, আমাকে আমাকে যথেষ্ট সাপোর্ট দেয়। ঘটনাটা বলি, ও গান করার আগে কাকার হচ্ছে মেকআপ করে দেয়। আচ্ছা মেকআপ আচ্ছা করার পরে কাকা আসে, আমি বলি, আর কাকা মেকআপ পরে দিয়ে পেছন দিয়ে কাকি মেকআপ করেছে, কাকা তো এগুলো বুঝে না। আচ্ছা আচ্ছা কাকি মেকআপ করে দেয়, পরে কাকায় সেটের সামনে বসে, মানে ছোট্ট একটা ঘরের মধ্যে রেকর্ড করে তো কাকায়। না, আমাকে যথেষ্ট সাপোর্ট করে আমার আচ্ছা, wife। এখন তো আপনি ভাইরাল না, তো আপনার তো অনেক মানে ফ্যান ফলোয়ার আছে যারা আপনাকে নক করে, যোগাযোগ করে, তাদের মধ্যে তো মেয়েও আছে। ভাবি কি কখনো কোনো ধরনের? না না, ওই ধরনের আসলে ব্যাপারটা হচ্ছে ওই চিন্তাটা এটা সে করে না। আর ওই এরকম যে যে যাই কিছু বলুক না কেন, এই যে আমার স্বামী সে এখন এই বয়সে, ছেলে ডিগ্রিতে পড়ে, বড় ছেলে, আমার ছোট ছেলে বড়, বিয়ের উপযুক্তি, এখন উনি এখন অন্য জায়গায় প্রেম ভালোবাসা করবে, ওই ধরনের চিন্তা করেন না। করেন না, আচ্ছা। আর ওইটা কিন্তু কাকার পেজে অনেক তরুণীরা নক করে, এটা ইনবক্সে আমি হচ্ছে কাকার অ্যাডমিন আছি, প্রচুর মেয়ে, কারণ আর কাকার হচ্ছে মেয়ে ভক্ত বেশি। মেয়ে ভক্ত কাকার বেশি, বিশেষ করে যে বান্ধবী তোর ব্যবহারটা, মানে এমন কোনো মেয়ে নাই যে এটা টিকটক না করছে। আচ্ছা, অনেক কাকার আছে। মেয়ে ভক্ত বেশি। তাদেরকে কিভাবে ম্যানেজ করেন? অলরেডি জাস্ট ফোন আমি রিসিভ কম করি, আমার ছেলে আছে, এরা আছে, এরাই মেসেজের কারো বিশেষ প্রয়োজন হলে রিপ্লাই দেয়। আমাকে বিশেষভাবে যদি কেউ কথা বলতে চায় তখন আমাকে আইনা দেয়। কোনো বিশেষ ভক্তের কথা কি মনে আছে? ব্যাপার হচ্ছে যে আমি তো 98-এ এসএসসি পাস করছি, তাই আমার আর 98-এর ফ্রেন্ড ফোরামের আমার এক ফ্রেন্ড হঠাৎ করে আমাকে ফোন দিল, মেয়ে ফ্রেন্ড। তখন আমাকে বললো যে হ্যালো খালিল বাসার, তুমি কোথায়? আমি বললাম যে আমি তো আছি একটু মতিঝিল, একটু পল্টনে আসো। জি, তাই আমি একটু তোমার সাথে, আমি 98-এরই, তখন আমি গেলাম। তাই যাওয়ার পরে ওইটা 98-এর আমার বান্ধবী। চিনলেন এতদিন পরে? না, আমি তো চিনি নাই, কিন্তু আমার এলাকারই, ওই প্রথম তার সাথে সাক্ষাৎ। আমাকে নক করলো, করার পর আমি গেলাম তার অফিসে, নিয়ে গেলো, অফিসতে চা টা খাওয়াইলো, নিচে নামলাম। নামার পর আমাকে কি করলো, একটা ড্রেস কিনে দিল, পাঞ্জাবি, হ্যাঁ, তারপর কোটিমুটি সহ সব কিছু মিলে। আমি বললাম যে দোস্ত এগুলার কি প্রয়োজন? না, তোকে আমি গিফট করলাম। হ্যাঁ, এরকম আরো আছে হ্যাঁ, না? ভক্ত, জানি। এরকম তো অনেক ভক্ত হ্যাঁ। গিফট টিফট এরকম অনেক। তারপর রংপুর থেকে এক ভাইয়া আসছে আমার জন্য বডি স্প্রে, তারপরে অনেক কিছু নিয়ে আসছে, ওনার নামটা আমার মনে নাই, তবে এই ওটা ছেলে ফ্রেন্ড। তবে ছেলে ফ্রেন্ডরা বিশেষ করে বেশি গিফট করে বেশি না? আমেরিকা অথবা মনে হয় লন্ডনে থাকে এক আপু আমার জন্য 5,000 টাকা পাঠাইছে, আমার ছেলের সাথে যোগাযোগ করে। অলরেডি তার সাথে আমার কথা হয় না এখনো। হ্যাঁ, বলছে যে আমি তাকে গিফট করলাম, তোমার আব্বুকে বলবা। ওই লোকের সাথে আমার কথা হয়। এটা তো ভাইরাল হওয়ার পরের গল্প। হ্যাঁ। আগের গল্পগুলো নিশ্চয়ই একটু কঠিন কষ্টের। আগের যেই আপনি আমরা বিভিন্ন লেখায় দেখেছি বা আপনার ইন্টারভিউতে যে একটা সময় খুব কঠিন ছিল আপনার জীবন, কাজের পাশাপাশি গান লেখা, হ্যাঁ, এই শখটাকে ধরে রাখা। ব্যাপার হচ্ছে যে আমার ছোট জীবনটা ছিল খুব স্পেশালি ভিআইপি স্টাইলে চলাফেরা সম্পূর্ণ সবকিছু। আর মাঝামাঝি দিকটা আইসা অলরেডি আমার ফ্যামিলি কথা এই যে পড়াশোনার কথা বলছিলেন, যে আর্থিক একটা সংকটে অলরেডি পড়ে গেছিলাম। এসএসসি পর্যন্ত পড়ার পর আমি আর লেখাপড়া করি নাই, আমি অলরেডি কাজেই নিজে ইনভলভ হয়েছি। পাশাপাশি গানের চর্চাটা ছিল, কিন্তু এটা আমি পেশা হিসেবে নেই নাই। কিন্তু আমি যে কাজ করতাম, ফ্যামিলিটা আমার চালাইতাম। আমি যেমন দেখা গেছে, আমি যদি মাসে 20,000 টাকার কাজ করতাম, অলরেডি 10,000 টাকা আমার ঋণ থাকতো। 20,000 টাকার কাজ করলে 10,000 টাকা। যেমন দেখা গেছে আমি এই মানুষের এলাকার দেশে এনজিও থেকে লোন করে না, ঋণ করে। তো যেমন দেখা গেছে আমি একটা ঋণ নিলাম, ঋণ নেওয়ার পরে আরেকটা ঋণ আরেক জায়গাতে উঠাইলাম, উঠে অল্টারনেটিভ এটার থেকে ওইটারে দিয়ে দিলাম, হ্যাঁ, আবার এটার থেকে ওইটাকে দিলাম, আবার কারো কাছ থেকে দাঁড় করলাম, এটা আবার আরেকজনের থেকে আইনা আরেকজনকে দিলাম। অল্টারনেটিভ যেটাকে বলা হয় বালিশ ঘুরানি। তবে আমি মানুষের সাথে মানে অলরেডি জবানটা আমি ঠিক রাখতাম। এরকম করতে 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 এর ভিতরে আমার ওয়াইফ অসুস্থ হয়ে গেল, প্রায় তার পিছনে 3 লক্ষ টাকা খরচ। ওয়াইফের পাশাপাশি আমার বড় ছেলেটা অসুস্থ হয়ে গেল। অলরেডি প্রায় আমি 7-8 লাখ টাকার মতো একটা ঋণে পড়ে গেলাম। এর ভিতরে কিন্তু আমার গান অলরেডি ভাইরাল বাংলাদেশে, আমার কোনো একটা পেজের মনিটাইজেশন নাই, তারপরে আপনার চ্যানেলের মনিটাইজেশন নাই, আমি অলরেডি দিশেহারা। আর আমি একটা সেলিব্রিটি, মানুষে আমাকে কয় আরে বাবা খালিল বাসার পুরা, হ্যাঁ, সারা বাংলাদেশ
খায়রুল বাসার চায় থাকোস কেন জেনে যাই। এখন আমি যে এই এত ঋণ, হ্যাঁ আমার তো অলরেডি একটা টেনশন থাকে যে আমি কখন কার কাছ থেকে 10,000 টাকা চামু ওরে দিতে হবে, কারণ জবান মতো আমার চিন্তা হয়েছে এটা গান লিখবো কতক্ষণ, গামু কতক্ষণ। আর এদিক দিয়ে আমার ছেলে কোথায় চাপবো, তোমার তো অলরেডি 2টা গান দিতে হইব, নাহলে কেমন দেখা যায়, মানুষের গান চায়। তো পাশাপাশি গানের চিন্তা, ফ্যামিলির চিন্তা, ওয়াইফ অসুস্থ, ছেলে অসুস্থ, সব দিক মিলেয়া নিজে মানসিকভাবে একটা সিরিয়াসলিভাবে অলরেডি এটা প্রকাশ করতেছি না। কিছু আংশিক এই যে আমার ভাতিজা আকাশ বিষয়টা সে অনুভূতি বা অনুভব করতে পারছে, করার পরে সে আমাকে অনেক সাপোর্ট দিছে। কিন্তু সাপোর্ট দিলে কী কাজ হবে, আমার 8 লক্ষ টাকা, সে তো 1 লাখ টাকা দিয়ে কী করবে আমার, ঠিক আছে। এখন পরে আমি হতাশ অলরেডি দিশা, আর আমি বলছি যে অলরেডি যা আছে সব কিছু নিয়ে আমার পালায় যেতে হবে, এদের সেরা সেলিব্রিটি যা আছে সব ক্লোজ। পরে এই একটা ভাবনা ভাবতেছি, আমাদের এলাকায় একটা এই বাজার আছে, ওখানে আমি বসে রয়েছি। আর এই টাইমে আমাদের যে এলাকার যেই চিঠি আসে না, পোস্টমাস্টার আমাকে ফোন দিল, খায়রুল বাসার তোমার একটা চিঠি আসছে আমেরিকা থেকে, ইউএসএর থেকে। মানে হচ্ছে গুগলের পিন ভেরিফাই হয়তো, যে অ্যাডসেন্সের পিন ভেরিফাই, ওনার প্রসেসিং হইতে সময় লাগতেছিল। এমন হয়েছে যে ওনার গানগুলো, ওনার কন্টেন্টগুলো এত মানুষের রিআপলোড করছে, এখন ওনার চ্যানেলে রিউজ ধরতেছে সবগুলো কন্টেন্ট। কাকা তো এটা জানতোই না কেমনে আপলোড দেয় আর কেমনে কি করে। আর ভাইরাল এই শব্দের সাথে কাকা পরিচয় ছিল না যখন গান করে। ভাইরাল যে একটা শব্দ আছে, কাকা তো হচ্ছে একদম গ্রামে থাকা মানুষ, গ্রামে কাঠমিস্ত্রি কাজ করে, এই ভাইরাল শব্দের সাথে তার পরিচিত ছিল না। এটা গাইলে কি যখন মানুষ ফেসবুকের থেকে ভাইরাল থেকে টাকা পায় নাকি, এই যে ভাইরাল শব্দ সে শুনলো, তারপর হচ্ছে আমি কাকারে ফোন দিলাম, যখন আমি দেখতেছি ঢাকা থাকি আমি, কাকা আপনার গান তো ভাইরাল হয়েছে, আচ্ছা একটা কাজ করেন, আপনারা এখান থেকে 5টা গান নিয়ে আসেন, 5টা গান ই করেন। আমি ওটা অর্থনৈতিক সাপোর্ট, আমি তো জানি ওনার ফ্যামিলি সম্পর্কে, যে উনি একটা টাইনা ওনার 5টা গান রাখলো, ওনার একটা অ্যামাউন্ট দিল। উনি মানে তখন জানে না যে গান বিক্রি করলে টাকা দেয় মানুষ, গান যে মানে এটা একটা অ্যাসেট। সে ওই টাকা নেওয়ার পরও তার মনে বিশ্বাস হয় না, আমার কাছে আমি আসলে গান বিক্রি করে টাকা পাইছি। আমি আপনি আমার কাছে কাকা আমার কি আরো টাকা লাগবে কিনা, আমি আমার টাকা ঢোকার দরকার, আপনার কি টাকা হইছে ভাই, আবার বলতেছে প্রোডিউসার যে আপনার কি টাকা হইছে, কাকা তো ওরও থেকে টাকা পাওয়া যায় গান দেখলে, আমার তো বালিশের তলে এরকম হাজার হাজার লিরিক রেখে। হ্যাঁ কাকা বুঝতে পারে নাই। কতগুলো গান লেখা আছে আপনার? প্রায় 1500। এই সব গানই কি আপনি সংরক্ষণ করে রাখছেন? অনেক গান নষ্ট হয়ে গেছে, এগুলো নষ্ট হয়েছে, তখন বুঝে নাই কিছু টাকা পাওয়া যায়, এখন থেকে একটু কেয়ারিং করে আর কি লিরিকগুলো। গান লেখার ক্ষেত্রে আপনার কি ধরনের প্রস্তুতি লাগে, মানে আপনি কি হুটহাট গান লিখে ফেলেন? গান তো এটা একটা চিন্তার ব্যাপার, হ্যাঁ এটা একটা বিষয় নিয়ে চিন্তা করতে হয়, চিন্তার পরে হয়তো বা যে জিনিসটা অনেক সন্দেহিত মনের ভিতরে জাগে। 1 মাস পরে কাকা সব মনিটাইজ হইলো, তারপরে যে ওই যে ঋণের যে চাকটা মাথার মধ্যে, এবং এই সোশ্যাল মিডিয়ার কল্যাণে এটা কিন্তু কাকার উদ্ধার হয়েছে। বেশ বড় একটা সাপোর্ট, ঠিক আছে, সোশ্যাল মিডিয়ার কল্যাণে ব্যাপকভাবে উদ্ধার হয়েছে। এখন তো আর আপনি বাইরে কোনো কাজ করছেন না? না, বাইরে কাজ করতেছি না, এখন আমি সবকিছু আপনার গানকে ঘিরে, গান নিয়ে। এখন কি ধরনের ব্যস্ততা আছে আপনার গান নিয়ে? গান দিয়ে তো গান আমি লিখি অলরেডি, আমি চিন্তা, এখন আমার ভাবনাটা হচ্ছে যে গান অলরেডি আমি লিখবো, আমার চ্যানেল আছে, পেজ আছে, আপলোড দেবো, এখান থেকে ইনকাম হবে, ভাবনাটা ওইটাই থাকে আর কি, যে আমি সুন্দর সুন্দর গান লিখবো, আপলোড দেবো। আচ্ছা, আপনি আপনার ভাইরাল হওয়ার জার্নিটা তো একরকম, তারপরে কিছু সমস্যাও আসলো, সমাধানও হইলো, তারপরে আসলে আপনি যখন দেখলেন যে মানুষ আপনার গান দেখতেছে, শুনতেছে, তখন আপনি আসলে কি ধরনের গান লেখা শুরু করলেন? যেমন শীত আসছে, এই শীতের বিষয়ে আমার একটা গান লেখা দেখাচ্ছে, গান করলাম। তারপরে যে গরম আসলে গরম আসলে গরমের বিষয়ে, এই যে তারপর আপনার যে স্বাভাবিক মানুষ নতুন বৎসরের যে উদযাপন করতেছে, এটার প্রতি মানুষের একটা মাইন্ড মুভমেন্ট থাকে, এই বিষয়ে যদি আমি একটা গান প্রকাশ করি, স্বাভাবিক এটার প্রতি মানুষের চোখ পড়বে। শীতের গানটাকে একটু শোনাবেন? দূর যাও তো অহনে রং রং ভাল লাগে না, শীতে তো বাসি না, খালি কইলি ওইল, সময় অসময় বুঝে না, খালি কইলি ওইল, সময় অসময় বুঝে না, বাচ্চাটার জ্বর আসছে, জ্বরের সাথে কাশি, বাচ্চাটার জ্বর আসছে, জ্বরের সাথে কাশি,
কিভাবে কাজ করি তুমি কিছু বোঝো না, সময় অসময় বুঝে না। মানে অনেক গানই শীতের বিষয় আমার লেখা আছে। হ্যাঁ, তো এখন তারপরে যে নববর্ষের গান করছি, তারপর এই যোগোপযোগী যে সমস্ত বিষয়বস্তু নিয়ে, সাবজেক্ট নিয়ে বা ট্রেনিং সাবজেক্ট নিয়ে আমি লেখালেখির চেষ্টা করি আর কি। আচ্ছা, এবার আপনার একটু ব্যক্তি জীবন নিয়ে একটু আচ্ছা। শুনতে চাই। আপনার বাড়ি ঘর, সেখানে কে কে থাকে? আপনার মা বাবা? আমার 2 ছেলে, আমার ওয়াইফ, আমার বাবা মা আছে। এখনো আছেন? হ্যাঁ, এখনো আছে। তারা আসলে কিভাবে দেখেন তারা? গান গাওয়া? আমার বাবা তো গান ভালোবাসে। আমার বাপে ভালো গায়। হ্যাঁ, উনি একজন বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত লাশ নায়ক, সেনাবাহিনীতে চাকরি করছে, এলাকায় মেম্বারি করছে প্রায় 9 বছরের মতো। হ্যাঁ, উনিও একজন সঙ্গীত প্রিয় লোক। টোটালি আমাদের ফ্যামিলিগতভাবেই এটাকে আমার যথেষ্টভাবে সাপোর্ট, ফ্যামিলিগতভাবে বন্ধুবান্ধব সবাই, আমি গান করি, আমি ভালো কিছু করি, এটা সবাই চাইছে মন থেকে। এখন গান নিয়ে আপনার ভবিষ্যতে কি ধরনের পরিকল্পনা আছে? গান নিয়ে ভবিষ্যতে কল্পনা হচ্ছে যে আমি অলরেডি একটা গানের বই প্রকাশ করার একটা চিন্তা ভাবনা করছি। হ্যাঁ, এই বই মেলাতেই? হ্যাঁ, এই বই মেলাতেই। এখন পর্যন্ত কোনো প্রকাশনীর সাথে আলাপ আলোচনা অলরেডি হয়নি, তবে আমার ইচ্ছা যে আমার গানগুলা আমি এটা বই আকারে প্রকাশ করব। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমি কিছু গান, এর ভিতরে অনেক গানই আমার আছে, হ্যাঁ, যে আসলে যে আমি শুধু এই ধরনের, আমি যে এখন যে ধরনের গান করতেছি এগুলা ছাড়াও ব্যতিক্রম কিছু গান পাবে সেখানে আমার বই থেকে। সব লেভেলের মানুষ যাতে এটার থেকে একটা কিছু পায়। যারা আধ্যাত্মিক মাইন্ডের, ওখানে আধ্যাত্মিক গানও পাবে। হ্যাঁ, যারা ইয়াং জেনারেশন ছেলে পেলে তাদের জন্য ওই ধরনের গান থাকবে। যারা মেয়ে মানুষ তাদেরও পক্ষের ফেপারের কিছু গান থাকবে। মানে ব্রাইটিস সব ধরনের লোকদের এই আমার প্রতিটা গানের ভিতরে এক একটা গানে এক এক রকম মেসেজ দেওয়া থাকবে। আলাদা করে এখন আসলে কি ধরনের মেসেজ দিতে চাচ্ছেন এই সময় এসে? এই সময় তো অলরেডি গান তো লিখতেছি। হ্যাঁ, শোনানো যায়? আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। কারণ পকেটে নাই টাকা আমার, পকেটে নাই টাকা, পকেটে নাই টাকা। কারণ পকেটে নাই টাকা আমার, পকেটে নাই টাকা, পকেটে নাই টাকা। টাকা থাকলে কত লোক দেখবা তোমার পাশে, টাকা ফুরাইয়া গেলে কেউ নাই তোমার পাশে। টাকা থাকলে কত মানুষ দেখবা তোমার কাছে, টাকা ফুরাইয়া গেলে কেউ নাই তোমার পাশে। টাকা ছাড়া এ জীবন একেবারে ফাঁকা, টাকা ছাড়া এ জীবন একেবারে ফাঁকা। কারণ পকেটে নাই টাকা আমার, পকেটে নাই টাকা, পকেটে নাই টাকা। আমার বিবেক আছে, বুদ্ধি আছে, তারপরেও বোকা। কারণ পকেটে নাই টাকা। এখন তো টাকা আছে না, তবে অরিজিনাল যে ভাবনাটা হয়েছে, একটা মানুষের যখন তার জ্ঞান আছে, বিবেক আছে, বুদ্ধি আছে, হ্যাঁ, চেহারা গেট আপ সম্পূর্ণ সব কিছুই আছে, তারপরে সে বোকা। একটা মানুষের চলার শক্তি এই পৃথিবীতে আমি মনে করি টাকা। আমি ওই ভাবনা থেকে এই গানটা লিখছি। আচ্ছা, আপনার যে গানটা নিয়ে আলাপ করছিলাম, আপনার প্রথম ভাইরাল হওয়া গান তো সম্ভবত সিমটম? না, ওটা হচ্ছে বেশি ফাল পারিস না গান। এটা দিয়ে আপনার প্রথম ভাইরাল? প্রথম। এরপর হ্যাঁ, সিমটম গানও ভাইরাল হয়েছে, অনেক গান ভাইরাল হয়েছে। যেমন তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না, তোমার সিমটম আর রং তামাশা ভালো লাগে না। ব্যবহারে বুঝতে পারছি, ব্যবহারে বুঝতে পারছি, তুই আমার হবি না। সিমটম আর রং তামাশা ভালো লাগে না। আপনি তো চাঁদপুরে গান করেন। হ্যাঁ, চাঁদপুরে গান করি। আপনার ভক্ত কি চাঁদপুরেই বেশি নাকি অন্যান্য জেলাতেও আছে? ব্যাপার হচ্ছে ইন্টারন্যাশনাল, মানে সারা পৃথিবীতেই আমার অলরেডি বাঙালি যত লোক আছে ফ্রেন্ড, তবে সবচেয়ে বেশি বাংলাদেশের ভিতরে ঢাকাতে হয়েছে আমার ফ্রেন্ড, হ্যাঁ বেশি। দ্বিতীয় স্থান হচ্ছে রাজশাহীতে। আচ্ছা, মানে মানে গ্রামের চেয়ে শহরের মানুষ আপনার গান বেশি শোনে? হ্যাঁ হ্যাঁ, শহর। এটা কি মজা করে শুনে নাকি ভালো লাগার জায়গা থেকে শুনে? আপনার কি মনে? এটা তো আর আমি বলতে পারবো না,
আমি কমেন্টে দেখি অনেকেই আপনার গানটা অনেক ভালো লাগে, হ্যাঁ এরকম গান চাই, অনেক কমেন্টে আমি দেখি, মানে অবশ্যই তাদের ভালো লাগে বিদায়, বা মানে কেউ মজাও করে। মানে আপনি নিশ্চয়ই জানেন যে গানগুলো একটু মজা করেই গাওয়া। হ্যাঁ 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 হ্যাঁ। আর আমি বিষয়টা সিরিয়াস গান করা হয় আপনার? সিরিয়াস গান আছে আমার লিখে। মাত্র 5 মিনিটের ফুর্তি করে, 5 মিনিটের ফুর্তি করে কেন মন হইলা খুনি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি। 5 মিনিটের ফুর্তি করে, 5 মিনিটের ফুর্তি করে কেন মন হইলা খুনি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি। জৈবনেরই জ্বালার চোটে চাপ দিলা ওই পুষ্কনি, ওরে মজা পাইয়া ডুবাইয়া, মজা পাইয়া ডুবাইয়া সেই ঘাটে করলা ভূমি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি। এরপরে গান হচ্ছে, এক ডুবেতে 1 লক্ষ কীট বাহির হয় তা জানুনি, প্রমাণ করছে ওই বিজ্ঞানী, তুমি কি তা শুনুনি, আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি। এখন মতলবেরই খায়রুল বাশার চিন্তায় চিন্তায় দিন গুনি, 16 আনার হিসাব চাইলে কি জবাব দিব আমি সহ অনেকে সেই মার্ডার কেসের আসামি। ব্যাপারটা হচ্ছে 5 মিনিটের ফুর্তি করে। আমি একটা নারীর সংস্পর্শে গেলাম, এটা হচ্ছে একটা কামতথ্যর গান। এই গানটা আমি একটা নারীর সংস্পর্শে গেলাম, তার সাথে 5 মিনিট মজা ফুর্তি করলাম। মার্ডার কেসের আসামি আমি এই বিষয়টা বুঝাইতে চাইছি, একটা মানুষের মিলনে 1 লক্ষর অধিক শুক্রকীট বাইর হয়, একটা কীট একটা নারীর গর্ভে যদি প্রবেশ করে একটা বাচ্চা হয়, তাইলে আমি সময় ছাড়া অসময়ে জীবনে কত কীট নষ্ট করলাম, কত জীব হত্যা করলাম, তাইলে এই যে এত মার্ডার করলাম, তাহলে এই মার্ডারের হিসাব কি আমি দিতে পারবো? যদি সেই জগতে আমি মৃত্যুর পরে যদি বলা হয় তুমি এত শুক্রকীট নষ্ট করলা, তোমার ফাঁসি হবে, কত হাজারবার ফাঁসি হইব আমার, এই একটা ভাবনা থেকে। আচ্ছা, যখন আমি লাস্ট অন্তরে আমি এই জিনিসটা বোঝানোর চেষ্টা করছি যে মতলবেরই খায়রুল বাশার চিন্তায় চিন্তায় দিন গুনি, যদি 16 আনার হিসাব চাইলে কি জবাব দিব আমি? জবাব দেওয়ার কোনো ক্যাপাসিটি আছে? মতলবের খায়রুল বাশার আর কি কি চিন্তা করে? আরও অনেক চিন্তা, শুধু আমার যেমন দেখা গেছে কামতথ্যর গান লেখা আছে, তারপর শরীয়ত মারফত পালা গানও আমার লেখা আছে, মুর্শিদি গান লেখা আছে। যেমন দেখা যাচ্ছে যে মিলাদ পড়ো কিয়াম করো, মুর্শিদ নামের জিকির করো, মিলাদ পড়ো কিয়াম করো, মুর্শিদ নামের জিকির করো, গাও সকলে তোমরা আমার নূর নবীজির গান, এক হয়ে যাও সারা বিশ্বের সুন্নি মুসলমান, এক হয়ে যাও সারা বিশ্বের সুন্নি মুসলমান। ওরে নবীর পরে পীরলিদের বড় অবদান, নবীর পরে পীরলিদের বড় অবদান, দেখো আজমিরেতে খাজা বাবাই দিয়াছে আজান, নবীর পরে পীরলিদের বড় অবদান, আজমিরেতে খাজা বাবাই দিয়াছে আজান, বগদাদ বড় পীর জিলানি, সিলেট শাহজালাল ইয়েমিনি, বগদাদ বড় পীর জিলানি, সিলেট শাহজালাল ইয়েমিনি, বাগিনা তার সাথে আছে নাম হয় সাপরান, এক হয়ে যাও সারা বিশ্বের সুন্নি মুসলমান। ওরে 360 আউলিয়া বাংলায় করছে অবস্থান, অলিগণ ইসলামের জন্য দিয়ে গেল প্রাণ, ওরে হোসেন সাই কল্লা কেটে, কল্লা ছাড়া কেমনে হাঁটে, কেল্লা বাবায় কল্লা কেটে, কল্লা ছাড়া কেমনে হাঁটে, কত বড় তেগি তারা, আর কি দেখতে চান, এক হয়ে যাও সারা বিশ্বের সুন্নি মুসলমান, এক হয়ে যাও সারা বিশ্বের সুন্নি মুসলমান। ওরে পীরলিদের দুশ্মনেরা বাতেল মুসলমান, কার জন্য ইসলাম পাইলি আগে তোরা জান, পীরলিদের দুশ্মনেরা বাতেল মুসলমান, কার জন্য ইসলাম পাইলি আগে তোরা জান। খায়রুল বাশার ভেবে বলে, ওরে খায়রুল বাশার ভেবে বলে,
পীর অলিদের চরণ তলে সপে দিলাম জীবন জৈবন, আমার দেহ প্রাণ এক হয়ে যাও সারা বিশ্বের সুন্নি মুসলমান। বাহ, দারুণ। আমি গানটা বুঝাইতে চাইছি যে আসলে আমাদের এই বাংলাদেশে পীর অলি গাউস কুতুব, যেমন আজমিরে খাজা বাবা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, উনি ইসলাম প্রচার করছেন। আমাদের এই বাংলাদেশে ছিলেন বাবা শাহজালাল শাহপুরান, 360টা উলিয়া, উলিয়াল্লাহর বাংলাদেশ, তাদের মাধ্যমে ইসলামটা পেয়েছি। আর তাদেরকে যদি আমরা ঘৃণা করি, যাদের মাধ্যমে ইসলাম আসলো, তাদেরকে যদি ঘৃণা করি, তাহলে আমরা কোথায় রইলাম? ওই ভাবনা থেকে গানটা। গাও সকলে নবীর গুণগান, মুমিন মুসলমান, গাও সকলে নবীর গুণগান, গাও সকলে নবীর গুণগান, মুমিন মুসলমান, গাও সকলে নবীর গুণগান। উম্মতের কান্ডারি নবী, রহমতের ভান্ডারি নবী, যার কারণে সৃষ্টি এই জাহান, ওরে আল্লাহর নূরে নবী সৃষ্টি, নবীর নূরে জগৎ সৃষ্টি, এ কথা কোরআনে প্রমাণ, মুমিন মুসলমান, গাও সকলে নবীর গুণগান। এরকম গান আছে। আপনার কোন পরিচয়টা দিতে ভালো লাগে, গীতিকার, গায়ক না বাউল? ব্যাপারটা হচ্ছে আসলে তো আমি একটু বাউল স্টাইলে গান করি, হ্যাঁ। তাই এই শ্রোতারা যেটা ভালো, কেউ হয়তো আমাকে বলে গীতিকার, গীতিকার খায়রুল বাশার যাইতেছে, কেউ বলে শিল্পী খায়রুল বাশার যাইতেছে। আপনার ভালো লাগে? আমার সব কিছুতেই ভালো লাগে, শ্রোতারা আমাকে যেভাবেই এই বলুক না কেন, ডাকুক না কেন। আপনি আপনার তো নিশ্চয়ই এরকম একটা পরিকল্পনা আছে যে আপনার গানগুলো থেকে যাক, হ্যাঁ, আপনার মৃত্যুর পরেও বা আরো? হ্যাঁ, তবে এই ভাবনাটা আছে, এটা তো অলরেডি আমি চাই যে আমি যে গান লিখতেছি, লিখতে লিখতে হয়তো বা দু একটা গান হয়ে যেতে পারে, যেটা এই গানটার ভিতরে আমি বেঁচে থাকবো। একটা উদ্দেশ্য কিন্তু সবারই থাকে। সেরকম কোনো গান কি আপনি, আপনার কাছে মনে হয় যে এই গানটা আপনাকে বাঁচায় রাখবে? ব্যাপার এটা তো আসলে বলা যায় না, হ্যাঁ, এটা কোন গান। তবে আমি গান বিভিন্ন ধরনের গান লিখছি, হ্যাঁ। এর ভিতরে যেমন দেখা যাচ্ছে যে দামি গাড়ি অট্টালিকা সবই থাকবে পরি রে, একদিন যেতে হবে সকল কিছু ছাড়ি রে মানুষ, যেতে হবে সকল কিছু ছাড়ি। রাজা বাদশা ধনী গরিব সবাই একই পথের পথিক, সেই দিন তুমি কি করিবা দেখো একবার ভাবি। আজরাইলের কাছে কারো চলবে না রংবাজি, ওরে থাপ্পা দিয়া লইয়া যাইব তোমার পরাণ খানি রে, একদিন যেতে হবে সকল কিছু ছাড়ি রে মানুষ, যেতে হবে সকল কিছু ছাড়ি। এরকম আরো অনেক গান আছে পড়া। এই গানগুলো কি একটু আড়ালে চলে গেল আপনার এই ভাইরাল গানের দাপটে? আসলে ব্যাপার হচ্ছে কি, এই হার্ড কঠিন, মানুষ এখন বর্তমানে অল্পতে অনেক কিছু পাইতে চায়। যে আমি ভাবি, আমি মনে মনে অনেকে কল্পনা করে আমার যদি 10 তলা একটা বিল্ডিং হয়ে যায়। মানে আপনার আগ্রহটা এখন কোন দিকে, ভাইরাল গানের দিকে নাকি? মূল ব্যাপার হচ্ছে এখন যেমন আমি ইউটিউবের কাজ করি, ফেসবুক পেজের কাজ করি, আমি চিন্তা করি কি কোন গানটা করলে ভিউ হবে। এসব কারণে কি আপনার আসল গানগুলো কি একটু আড়ালে চলে যাচ্ছে? আসল গান আড়ালে চলে যাবে না, এই জন্যই তো আমি বই প্রকাশ করতেছি। আমার যে ভালো গান আছে ওখানে আমি আমার ভিতরে এখানে যে আরো ভালো ভালো কিছু আছে, এটা ওখানে প্রকাশ পাবে। পাশাপাশি এইগুলার ফাঁকেই আমি চেষ্টা করব কিছু কিছু গান প্রকাশ করার জন্য। আমি যে চিন্তা করি আমার প্রতিটা গানই আমার কাছে ভালো। আচ্ছা, কেন? আমি যাহা দেখি, যা সত্য আমি তাই তুলে ধরি। তাই বলেন? ঠিক আছে, যা ঘটতেছে, যা রটতেছে বর্তমান প্রেক্ষাপটে। আপনার ওই গানটার মতোই দেখালাইছি কয়ে দুমু কও, এইটাই। যেমন দেখা গেছে যে এটা কিন্তু একটা সোজা কথা, একটা কিছু কেউ একটা কিছু চুরি করতেছে, এই দেখালাইছি কয়ে দেবো, কিন্তু এটা একটা চলিত কথা, সবাই আমরা জানি, কিন্তু এটাকে আমি সুরে প্রকাশ করছি। আচ্ছা, একটু শুনি। দেখালাইছি কইয়া দিমু
দেখা লাইছি কয়া দিমু তুমি পরের গাছ ঢিল মেরেছ, তুমি চুরি করেছ, তুমি ধরা পড়েছ। নিজের গাছে ফল থাকিতে কেন অন্যের ফলে লোভে করেছ? তুমি ভুল করেছ, তুমি ভুল করেছ। দেখা লাইছি কয়া দিমু নিজের কাছে ফল থাকিতে কেন অন্যের ফলে লোভ করেছ। আমার ঘরে স্ত্রী আছে, আমার অন্যের বউকে ভালো লেগে গেছে, তার পিছে গুড় কুরকুর, এটা কেন করব? নাকি টপিক হিসেবে খুব মানে মানে গাওয়াটা খুব সহজ? বা অলরেডি আমি গ্রামের লোক, আমি কিন্তু অলরেডি একাডেমি থেকে কোনো টিচিং দেওয়া শিল্পী নয়, এবং অলরেডি কন্টিনিউ একটা ওস্তাদের কাছ থেকে শিক্ষা। আমি খায়রুল বাশার আজকে বিশাল শিল্পী, আমি কিন্তু বড় শিল্পীও না, আমি শিল্পী হইতে পারি নাই, আমি বিশাল গীতিকারও নয়। হয়তো বা অনলাইন প্ল্যাটফর্মে মানুষ আমার গানগুলা, কথাগুলা, এই সরল কথাগুলোকে ভালোবাসি বিদেই হয়তো আজকে আমি এখানে আসছি। ভালো না লাগলে হয়তো আমি আসতাম না। তবে আমি গ্রামের যে সরল ভাষা, যেটাকে বলা হয় অনুমানে কাজ করা, মানে আনুমানিক শিল্পী, বুঝতে পারছি, যেটা সত্য কথা আমি বললাম। আমি কিন্তু বিশাল শিল্পী নয়। বড় বড় শিল্পীরা একাডেমি থেকে তারা ডিগ্রিপ্রাপ্ত শিল্পী, বড় বড় গীতিকাররা, হ্যাঁ, তারা অনেক উচ্চশিক্ষিত, এগুলোর উপরে গবেষণা করে বিশাল আকার শিল্পী হয়েছে। আমি তা না। আপনি গণমানুষের শিল্পী? হ্যাঁ, আমি গণমানুষের। আমি অলরেডি আমার পরিবেশ পরিস্থিতি উপর ভিত্তি করে যা চলে, হ্যাঁ, ওইটা আমি সহজ ভাষায় সহজ জিনিসগুলো দেখি, এই সত্য জিনিসগুলো প্রকাশ করা। এর বাইরেও তো মানুষের অনেক ধরনের সংকট, দুঃখ, কষ্ট থাকে। আপনি যেই বিষয়গুলো নিয়ে গান করেন, আছে তো একটা গান। হ্যাঁ, গান আছে। খুব ওরেও দুঃখ কষ্ট, ওরেও দুঃখ কষ্ট, কেমনে আমার বাড়ি ঘর চিনিলি। ওরেও দুঃখ কষ্ট, কেমনে আমার বাড়ি ঘর চিনিলি। অবাবরে তুই তার সাথে আসলি, হায় হায় ওরে দুঃখ, কেমনে আমার বাড়ি ঘর চিনিলি। ওরেও দুঃখ কষ্ট, কেমনে আমার বাড়ি ঘর চিনিলি। যন্ত্রণায় খবর পাইয়া আসিতাছে দৌড়াইয়া, যন্ত্রণায় খবর পাইয়া আসিতাছে দৌড়াইয়া। আইসা বক্ষ মাঝে বাসা বাঁধিলি, হায় হায় ওরে দুঃখ, কেমনে আমার বাড়ি ঘর চিনিলি। গানটা হয়েছে ওরে দুঃখ কষ্ট, কেমনে আমার বাড়ি ঘর চিনলি। কঠিন দুঃখ, অভাব রে তুই তার সাথে আসলি, দুঃখ কষ্টতে আইছি লগে অভাব, যন্ত্রণায় খবর পাই, আরে ফাঁকে আবার যন্ত্রণায় যোগ দিছে, আসিতাছে দৌড়াইয়া, আইসা বক্ষ মাঝে বাসা বাঁধিলি। মানে দুঃখের উপরে দুঃখ, মানে অলরেডি দুঃখী লোককে, অসহায় লোককে লাথি মারা। আপনি তো হুটহাট গান গাইতে পারেন, মানে লিখতে পারেন আর কি, যখন তখন। দুই চারটা কথা শিক্ষা ফাঁকা জায়গায় পোটা মারি, ওরে ধমক দিয়া ভক্তেরে কই, পাবি বেটা তুই পাবি, আমি কেমনে আমাকে সাধু ভাবি। মূল ব্যাপারটা হচ্ছে যে আমি গানটা দিয়ে এই জিনিসটা মেসেজ দেওয়ার চিন্তা করছি। দুই চারটা কথা শিখলাম, পাকনা কিছু কথা বললাম, একটা ভাব ধরলাম, আমি এই সেই, হ্যাঁ, নিজে সাধু প্রকাশ করতেছি, সাধু ফ্যাশন ধরছি, কিন্তু অরিজিনালি হাকিকতে কাম, ক্রোধ, লোভ, হিংসা, নিন্দা, অহমিকা, ঘৃণা কিছুই আমার ভিতর থেকে যায় নাই। ঠিক আছে, তাহলে আমি সাধু আমাকে কীভাবে ভাবি? দুই চারটা কথা জানি ম্যাজিকের মতো, এই কথা দিয়ে মানুষকে মন বলেয়া আঁকড়ায় ধরে রাখার চেষ্টা করি, আবার ভাব ধরি, ধর বেটা, হ্যাঁ তুই পাবি, বলে দিলাম, হয়ে যাবে। মানে আমি যদি আপনাকে একটা গান সিলেক্ট করতে বলি, আপনার লেখা, আপনার গাওয়া, যে গানটা আসলে আপনি মনে করেন যে আপনাকে বাঁচায় রাখবে মানুষের ভিতরে, শ্রোতাদের ভিতরে, সেই একটা গান কোনটা? কবুল করো দয়াল পাপিরে প্রার্থনা, পাপিরে প্রার্থনা, নসিব করো ওই সোনার মদিনা, সোনার মদিনা। আমার এরকম অনেক রাসূলের শান লেখা আছে,
তা আমি মনে করি এই গানগুলাতেই আমি একটা বেঁচে থাকার চিন্তা করি। আপনি তো অন্যদের গানও গান, তাই না? আপনি তো এখন খায়রুল বাশার নিজের গান, কিন্তু আপনি তো অন্যদের গানও গান, আপনি বলছিলেন। এরকম কোনো প্রিয় গান আছে? তোরে দেখা মাত্র কেন আমার এমন হয় রে হাল, আমি তোর পীড়িতের শরাব খাইয়া হয়েছি মাতাল, আমি তোর পীড়িতের শরাব খাইয়া হয়েছি মাতাল। হায়রে মনে হয় তুই আমার অনেক দিনের চেনা, পূর্বজন্মে ছিল প্রেমের লেনা দেনা। হায়রে মনে হয় তুই আমার অনেক দিনের চেনা, পূর্বজন্মে ছিল প্রেমের লেনা দেনা। শুকনো গাঙে পেতে রাখছি ভালোবাসার জাল, হায়রে তোর পীড়িতের শরাব খাইয়া হয়েছি মাতাল। এবার যা দেখা গেছে, বান্ধবী তোর ব্যবহারটা আজও বলিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি, ওরে জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। অতি বিনা দোষে দিলি আমায় মিথ্যায় অপবাদ, সেই দিন নীরবে সইছি কত অপমান আঘাত রে অপমান আঘাত। ও তুই আমার সাথে এমন করবি ভাবতে পারিনি, জানতাম না তোর মনের মাঝে এত শয়তানি। তারপরে এগুলা, তারপরে অনেক গান। তারপর যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদে শাড়ি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদে শাড়ি। যখন ক্লাস 9-এ পড়ি তখন একটা প্রেম করি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদে শাড়ি, মাঝে মাঝে পড়তো বন্ধু হলুদে শাড়ি। ওই সময় কিন্তু ওই ক্লাস 8-9-এ মানুষ অলরেডি প্রেমটাতে ঝুঁকা পড়ে। আর তখন ওই তার কল্পনাই থাকে, বই পড়তে গেলেও দেখে ওর চেহারাটা, হ্যাঁ, খাইতে গেল চেহারাটা, বসতে গেল চেহারাটা, শুধু ভাবনা চিন্তা চেতনা মাইন্ড ওখানে, হ্যাঁ, ওই লেখাপড়াতে আর মন বসে না। আমরা প্রায় শেষের দিকে। যমুনায় আপনার অনেক দর্শক আছে। আচ্ছা, যমুনা টিভিতে যারা নিয়মিত অনুষ্ঠান দেখেন তাদের অনেকেই হয়তো আপনার গান শোনেন, তাদের উদ্দেশ্যে আপনার কোনো মেসেজ বা আপনি বলছিলেন যে আপনি গান লিখতে পারেন খুব সহজেই। সত্যের সন্ধানে করতেছে লড়াই, কোনো কিছুতে ভয় পায় না, সবার প্রিয় টিভি যমুনা, সবার প্রিয় টিভি যমুনা। দেখো না দেখো না দেখো না দেখো না, সবার প্রিয় টিভি যমুনা। ধন্যবাদ খায়রুল বাশার যমুনা টিভিতে আসার জন্য। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ ধৈর্য ধরে আমাদের এই অনুষ্ঠানটি এত সময় ধরে দেখার জন্য।